গল্প গল্প পড়া কে না ভালোবাসে। গল্প মানুষের মনে আনন্দ দেয়। গল্প মানুষকে হারিয়ে নিয়ে যায় অচেন দুনিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল বুকসবক্স বিডি। আমি যে আজকে আপনাদের মাঝে নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আজকের গল্পের নাম একটি আত্মহত্যা ও বিষণ্ণ কথা। লিখেছেন কাবেরী রায়চৌধুরী। তো চলুন ডুবে যাওয়া যাক গল্পের দুনিয়ায়। গলায় ফাঁস দৃঢ় হয়ে চেপে বসার পরেও যেন হচ্ছিল না ব্যাপারটা। শূন্যে ঝুলে থাকার প্রতিক্রিয়া যেন ভীষণ ভয়ঙ্কর। সমস্ত শরীরে অনুভব করেছিলেন দেবাংশু একটু আগেও। দম বন্ধ হয়ে আছে তার, বুকের মধ্যে যন্ত্রণা, প্রচণ্ড বিস্ফোরণে ফুসফুস ফেটে যাওয়ার মতো আগের মুহূর্ত। তখন শেষ মুহূর্তে নেমে আসার আগে একটু অক্সিজেন, একটু বাতাস বলে চিৎকার করে উঠেছিল শরীর ভেতরে ভেতরে, মনে মনে। অথচ বেঁচে থাকার ইচ্ছাটুকু তো হঠাৎই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু এই মুহূর্তে কি প্রচণ্ডভাবে ইচ্ছাটা মরিয়া হয়ে উঠেছিল যে নীল আদিগ্রস্ত বিস্তৃত আকাশটাকে আর একবার দেখে নিতে ইচ্ছা করছিল আরও একবার দু চোখ ভরে দেখে নিতে। সবুজ সবুজ পৃথিবীর মাটি, আর কিচ্ছু না। আর কখনো কিছুর প্রতি তার কোনো তখন ধাবমান নয়। হ্যাঁ, একটু আগেও, মাত্র কয়েক সেকেন্ড আগে, তার দুটো চোখ বিস্ফোরিত হয়ে অস্থিকোটায় থেকে বেরিয়ে এলো। বমি হতেও হয়নি, কিন্তু বেরিয়ে ঝুলে পড়েছিল জিভ। আর প্রচণ্ড কষ্ট পেয়ে স্তব্ধ হয়ে গেল হৃৎপিণ্ড। দেবাংশুর শরীর চিলকোঠার ঘরে সিলিং থেকে শূন্যে ঝুলে এখন, আর তিনি মুক্ত হয়ে ভেসে পড়লেন বাতাসে। সূক্ষ্ম শরীরে ভাসছেন তিনি, বেশ আরাম বোধ করছেন তিনি এখন। কত কি যে এখন তার দৃষ্টির গোচরে, যা জীবন্ত অবস্থায় দেখতে পাননি, কল্পনাও করেননি সে জগৎ সম্পর্কে কোনো দুর্বল মুহূর্তেও। সেসবের মধ্যে তিনি এখন বিরাজ করছেন। বিস্মিত তিনি, পরমাশ্চর্য মনে মনে ভাবলেন, প্রাণী জগতের বাইরেও আরও একটি জগৎ এত সূক্ষ্ম অনুভবে যে বিরাজমান, পৃথিবীর মানুষ জানেই না। পৃথিবীর সমস্ত শক্তি এই জগতের মধ্যে সঞ্চিত। নিয়মের শৃঙ্খলার পৃথিবীর সমস্ত শক্তিতে চালিত করছে এই জগৎ। মনে মনে চমৎকৃত হলেন দেবাংশু। এইবারে তার দৃষ্টি ফিরে গেল নিজের বাড়ির দিকে। মন কেমন করে উঠল মুহূর্তের জন্য। তবে সে মুহূর্তের জন্যই মাত্র। প্রকাণ্ড চারতলা বাড়িটা এখনো নির্জুম। নিজের ফেলে আসা খলসটাকে দেখতে পেলেন, ঘাড় বেঁকে গেছে, ঝুলছে। নিজের শরীরটার জন্য একটু মমতা হলো তার। সুদর্শন তিনি বরাবর, শুধু সুদর্শন নয়, যাকে বলা হয় ম্যাচো ম্যানুলি, ঠিক সেই প্রকৃতির। মাজা গায়ের রং, 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘ উন্নত নাসা, মহিলাদের পাগল করে দেওয়ার মতো চোখ, আর যত্ন করে রেখেছিলেন ফ্রেঞ্চ কাট দাড়ি। কত যত্নই না করতেন এই এই শরীরটাকে। আর এই শরীরের মায়া কাটিয়ে বেরিয়ে এলেন তিনি স্বেচ্ছায়। ইচ্ছা মৃত্যু বরণ করে মুক্ত হয়ে গেলেন। হাসলেন দেবাংশু। মানব মন, তার জটিল রসায়ন মানুষ কেন স্বয়ং ঈশ্বরও কি জানেন। এই যে তার আজ সকাল থেকে ভীষণ মরে যেতে ইচ্ছে হলো, এই যে গতকাল রাতেও টের পায়নি তার মন। গতকাল যেমন পার্কটিতে বারে বসে উল্টো দিকের টেবিল আলো করা সুন্দরী তরুণী মেয়েটাকে যেমন রীতিমতো দৃষ্টি দিয়ে ভক্ষণ করেছিলেন, তখন তো শরীর পরিপূর্ণ উষ্ণ। কিভাবে মেয়েটির সঙ্গে আলাপ করা যায় ছক করছিলেন। যৌবনের সমুদ্র ভাসছিলেন তখন তিনি। তখন একবারও মৃত্যুর কথা মস্তিষ্ক টের পেয়েছিল কি? মেয়েটির সঙ্গে অচিরেই আলাপও হয়ে গেল। এই খেলায় তিনি সিদ্ধহস্ত। সব মেয়ে একই প্রজাতির নয়, তিনি বিলক্ষণ জানেন। তাদের চরিত্র বুঝে তিনি খেলাতে নামেন। এ খেলায় গতকাল পর্যন্ত তার সাফল্য ছিল 99.7%। তবুও তিনি আত্মহত্যা করলেন। এই মুহূর্তে তার মনে হলো কোনো দিন মৃত্যুর কথা ভাবেননি তিনি। জীবন আর উল্লাসে বাঁচা, এই ছিল তার জীবনের মূল মন্ত্র।
তার এই জীবনবোধ আকৃষ্ট হত রমণীকুল নিরন্তর তাৎক্ষণিক প্রেমে পড়েছেন, কিন্তু আবেগকে গভীরতর পর্যায়ে নিয়ে যেতে দেন। তাই তো অধিক বয়স পর্যন্ত অবিবাহিতই ছিলেন। হাসলেন দেবাংশু। যদিও কুমার শব্দটি প্রকৃত অর্থে তার নামের সঙ্গে যোগ করা যেত না, নারী শরীরে ভ্রমণ মাঝে মধ্যেই করেছেন তিনি। তিনি মনে করলেন, এখন কত নারী যে তার জীবনে যাওয়া আসা করছে, তাদের সবার নামও মনে নেই, কোনো দিনও হৃদয় ভঙ্গও হয়নি তার। অথচ আজ সকালে কি যে হলো, ভাবতে গিয়ে আজ সকালের বিষণ্ণ বোধটা আবার মুচড়ে উঠল তার হৃদয়ে। কেন যে মনে পড়ল তাকে, এতটা কাল পরে কোনো অতলান্ত ভুস করে ভেসে উঠল তার মুখ। আর তারপর মুহূর্তের মধ্যে সমস্ত মস্তিষ্ক স্নায়ু আক্রান্ত হলো প্রচণ্ড বিষাদে। সমস্তই স্পষ্ট অনুভব করছেন এখন দেবাংশু। সেই যে ঘনঘোর বিষাদ, সেই বিষাদ থেকে আর মুক্তি পেল না তার কোনো ইচ্ছা শক্তি। সূক্ষ্ম শরীরে ভাসছেন দেবাংশু। দেখতে পেলেন স্ত্রী মীরা মেয়ে দেয়াকে স্কুল থেকে নিয়ে বাড়ির দিকে আসছে। সঙ্গে সঙ্গে সজাগ হয়ে গেলেন, জানেন পরবর্তী ঘটনাগুলো কি এবং কিভাবে ঘটতে পারে। ঠিক তাই হলো। দেবাংশু চিন্তা ভাবনাকে অনুসরণ করে মীরা বাইরে থেকে ঘরের দরজা খুললেন। আজ বেশ গরম পড়েছে। তিনি বাপের বাড়ি গিয়েছিলেন। ভাইয়ের পাকা দেখার ছোট্ট অনুষ্ঠান ছিল। সেখান থেকে মেয়েকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফেরা পরিশ্রম কম নয়। মীরা ফ্রিজ থেকে জল বার করে খেলেন। দেবাংশু আজ অফিসে যাননি, জানেন। বিয়েতে কি উপহার দেওয়া যায় ভাবতে ভাবতে দোতলায় শোয়ার ঘরের দিকে পা বাড়ালেন মীরা। নেই, দেবাংশু শোয়ার ঘরে নেই। কোথায় যে গেল রে বাবা মানুষটা। আপন মনে কথাটা বাতাসে ছুঁড়ে দিলেন, বাথরুমে উকি দিলেন, নেই, সেখানেও নেই। মনে মনে আশ্চর্য মীরা। এক মুহূর্ত ভাবলেন, একটু চিন্তিতও দেখালো তাকে। তারপর জোরে হাঁক দিলেন, কি হলো? তুমি কোথায় কোথায় গেলে? হ্যাঁ? কোনো সারা শব্দ না পেয়ে এবার একটু বেশি চিন্তিত দেখালো তাকে। স্বগতিকর মতো ভাবলেন, আশ্চর্য লোক তো। বলতে বলতে ছাদের দিকে এগোলেন। দেবাংশু উৎকণ্ঠিত। দেখছেন, বুঝতে পারছেন আর এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে মীরা কি বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে। চিলকোটার ঘরের সামনে পিএ প্রথমে বোধবুদ্ধি হারিয়ে ফেললেন মীরা। সমস্ত চেতনা এক পলকে ঘনতৃষ্ণ শূন্যতায়, মাথা ঘুরে পড়ে যাওয়ার মুহূর্তে সমস্ত শক্তি একত্র করতে আর্তনাদ করে উঠলেন, দেয়া। মায়ের আর্তচিৎকারে ছুটে এসেছে দেয়া। পা কাঁপছে দেয়ার। চৈতন্য হারাবার আগের মুহূর্তে সামলে নিয়েছে। হতবুদ্ধি হয়ে তাকিয়ে দেখছে দেবাংশুকে। শূন্য থেকে ঝুলন্ত পর্যবেক্ষকের দৃষ্টি নিয়ে দেখছেন দেবাংশু এখন সমস্ত ঘটনাবলী। দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছে। বিপর্যস্ত মীরাকে সামাল দিচ্ছেন প্রতিবেশীরা। অনেক অশ্রুপাতের পর ক্লান্ত বিধ্বস্ত মীরা বাজ পড়া গলা গাছের মতো ভেঙে পড়েছেন। দেয়া তার আদরের কন্যা কেঁদেই চলেছে একটানা। আত্মীয় স্বজন উপস্থিত হয়েছে প্রায় সকলেই। পুরো পাড়াটাই উপস্থিত এখন এ বাড়িতে। শুরু হয়েছে চাপা গুঞ্জন। আত্মহত্যার কারণ সম্বন্ধে নানা জনের নানা মত। রসবোধ উপলব্ধি করলেন দেবাংশু। কত যে ভিন্ন ধরনের মস্তিষ্ক প্রসূত ব্যাখ্যা পাওয়া যাবে আত্মহত্যার কারণ সন্ধানে। এখন সন্ধে অতিক্রান্ত। এখন রাত বাড়ছে। পুলিশ এসে ইতিমধ্যেই নিয়ে গেছে তার দেহ। মর্গের শীতল কক্ষে তার দেহটি শয়ান। এখন দেখছেন দেবাংশু নিজের দেহটির জন্য ব্যথা পেলেন। এত সুন্দর ছিলেন তিনি, কোনো মেয়ে গতকাল পর্যন্ত তার জন্য পাগল হয়নি। এমন ঘটনা ঘটেনি বড় একটা। অথচ দেহটিকে তিনি কিভাবে যে অবহেলায় ফেলে আসতে পারলেন মনে পড়ছে। শুধু ওই একটি মুখ তাকে এতকাল পরে সব কিছুর মায়া কাটিয়ে জাগতিক এই সব কিছুর ঊর্ধ্বে উঠতে বাধ্য করল। রাত নিশুতি। এখন অসহায় বোধ করলেন দেবাংশু এবার। আর বাতাস অনেক ভারী, সেই তুলনায় তার দেহটি বড্ড যেন হালকা।
নিজের দেহটিকে শেষবারের মতো দেখে মর্গ থেকে বেরিয়ে পড়লেন বাড়ির দিকে। নিঝুম শ্মশানপুরী বাড়ি। মীরা বসে আছে, তাকে ঘিরে আত্মীয় স্বজন। মীরার ছোট বোন নীরা করুণ মুখে জিজ্ঞাসা করলো, কোনো ঝগড়া হয়েছিল দিদি? না না, মাথা নাড়ছেন মীরা। ও কখনো ঝগড়া করতো না তো। ভাই পশুন সান্ত্বনা দিচ্ছে, বলল বাজারে ধার দেনা। ফুলে ফুলে উঠছেন মীরা, বললেন ও নিজেই লোককে ধার দিয়ে বেড়াতো। জানিস তো তোরা সবই, পয়সাকে পয়সা জ্ঞান করতো না। অন্য কোনো সম্পর্ক বলতে গিয়েও সম্পূর্ণ করলো না পোষণ কথাটা। বিষাদ দৃষ্টি নিয়ে তাকিয়ে আছেন মীরা। ব্যাকরচিত মীরার বুকের ভেতর ঝড় উঠেছে অনুভব করলেন দেবাংশু। মীরার অজানা নয় তার চরিত্রের এই দিকটি। বহু রমণীতে আসক্ত তিনি, মীরা জানেন। মীরা কষ্ট পেয়েছেন, সেই কষ্ট যন্ত্রণা উপেক্ষা করেছেন তিনি জীবিতকালে। কারণ মীরাকে বিয়ে করেছিলেন তিনি বিয়ের করার জন্যই, যেন কোনো আবেগপ্রসূত বিবাহ ছিল না সেটা। দিদির পছন্দ করা পাত্রী। হঠাৎই ঘটে গিয়েছিল ঘটনাটা। পূর্ব পশ্চাৎ কোনো পরিকল্পনাই ছিল না তার এই ঘটনা সম্বন্ধে। না, মীরার জন্য এখনো তার কোনো দুর্বলতা নেই, অনুভব করলেন দেবাংশু। একটি নারী মাত্র মীরা, তার অধিক কোনো ভাবাবেগ তার আজ এই রাতেও অনুভব করলেন না। ঘুমোচ্ছে দেয়া। অনেক অশ্রুপাতের পর শান্ত দেহটি সমর্পণ করেছে বিছানায়। মায়াবোধ করলেন তিনি, তার ওই ঐরসজাত কন্যা যে। মনে করতে পারছেন দেবাংশু, যৌবনে কি ব্যভিচারই না করেছিলেন। নিজের ঐরসের প্রতিও মায়া ছিল না তার। অদ্ভুতভাবে মনে করতেন মলমূত্র ত্যাগের মতোই শরীরের বিষ বর্জন করার অন্য নাম বীর্য ত্যাগ। দেয়ার ঘুমন্ত ফুলের মতো মুখটির দেখে আজ তার গর্ব হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারই ঐরসে গড়ে ওঠা সৃষ্টি এই অপূর্ব কন্যা। আজ এই মধ্যরাতে গভীরভাবে পিতৃত্ব বোধ করলেন দেবাংশু। আক্রমণ করল সেই মুখ আবার তাকে। সূক্ষ্ম শরীরেও বিষাদার প্রেম একই সঙ্গে প্রতিটি। মনে পড়ছে দেবাংশুর যৌবনে একটি ছোট্ট অধ্যায়। ফিরে যাচ্ছেন মুক্ত হৃদয়ের অতীতের এক ক্ষুদ্র পর্বে। স্রোত আর ঢেউ ঢেউ তার ছোট ছোট তরঙ্গে ভেসে যাচ্ছেন তিনি। মনে পড়ছে নদীর কাছে ভেসে গিয়েছিলেন তিনি, তার নাম নদী। ছোটখাটো কিন্তু অসম্ভব আকর্ষণীয় এক মেয়ের নাম নদী। কবিতা পাঠের এক বর্ণময় আসরে নদী যখন কবিতার প্রথম পঙ্ক্তি উচ্চারণ করল, হাজার হাজার নক্ষত্র একই সঙ্গে জ্বলে উঠল যেন। আর তিনি চোখ ফেরাতেই পারলেন না, অন্ধ হয়ে গেল তার দুটো চোখে। বুঝলেন এই মেয়ে অন্যতমা। অপেক্ষায় রইলেন তিনি। এই মেয়ের সঙ্গে আলাপচারিতা সহজ নয়, এই উপলব্ধিও করলেন তিনি। মাস গেল, দিন গেল, নদীর সঙ্গে আবার দেখা হলো তার। মনে মনে জানতেন দেখা হবেই এই মেয়ের সঙ্গে। হলো। পিকনিকে যখন সকলের হুল্লোড়াতে মাতোয়ারা, নদী তখন গঙ্গার পাড়ে একলা দাঁড়িয়ে। দূর থেকে দেখলেন তিনি অসম্ভব উদাস মগ্নময় চোখে দূরবর্তী দিগন্তের দিকে তাকিয়ে আছে নদী। হৃদয় খেলায় সুদক্ষ খেলোয়াড় তিনি। সম্যক বুঝলেন এই হলো সুবর্ণ মুহূর্ত। নিঃশব্দে পাশে এসে দাঁড়ালেন, পলকে ছুঁয়ে ফেললেন তার হাত। আচমকা কর স্পর্শে কেঁপে উঠছিল সে। হতচকিত হরিণীর মতো তাকিয়ে এই মুহূর্তে স্থির হয়ে গেছিল তার দুটো চোখ। কি তীব্র চাহনি আজও মনে করতে পারছেন দেবাংশু। তারপর শুরু হলো খেলা। নদী যে সাধারণ কন্যা নয়, বুঝতে সময় লাগলো না তার গতি প্রকৃতির বুঝে ধীরে ধীরে অগ্রসর হলেন তিনি। হৃদয় দিয়ে উপলব্ধি করলেন এক সময়ে প্রকৃত অর্থে ভালোবাসে ফেলেছে তার নদী তাকে। আর তিনি একই সঙ্গে অন্য মহিলাতেও অস্থির নেই তখনও তার। প্রণয় খেলা চলছে এখনো বিভিন্ন রমণীর সঙ্গে। রাত এখন ভোরের দিকে। ভারী মায়াবোধ করছেন দেবাংশু এখন। ভোরের নীলচে আলো জেলে দিয়েছে পৃথিবী। আর ক ঘন্টা পরেই ভোর হবে, সূর্য উঠবে, এসে সবুজ পৃথিবী। শুধু তিনি আর স্বাভাবিক বায়ু গ্রহণ করবেন না। এই সন্ধিক্ষণে তার মনে পড়ছে
নদী তার অতিরিক্ত অনুভূতি দিয়ে সেদিন জানতে পারল একই সঙ্গে তিনি বিভিন্ন নারীতে আসক্ত। সেদিনই একটিও কথা না বলে তাকে ছেড়ে চলে গেল, ফিরে আসেনি আর তিনি তীব্র যন্ত্রণা পেলেও পৌরুষের অহমে ফেরাতে যাননি নদী। তারপর দীর্ঘ সময় বছর কাল গেছে, দুযুগ অতিক্রান্ত, বিস্মিত হয়েছিলেন নদীকে। কিন্তু কি যে হলো গতকাল ভোরবেলায়? কেন বিষাদাক্রান্ত হলেন তিনি অমন অতর্কিতে? কেন ঘুম ভেঙেই সমস্ত চেতনা জুড়ে প্রবলভাবে অনুভব করলেন নদীকে? কেন কেন নিয়ন্ত্রিত সমস্ত মস্তিষ্ক স্নায়ুতন্ত্র ছিন্ন ভিন্ন হয়ে যেতে চাইল কাল ভোর? কেন মনে হলো এই মুহূর্তে নদীকে ছাড়া আর বাঁচা অসম্ভব? কেন অদ্ভুত এক পাপবোধ তাকে অমন নিষ্ঠুরভাবে আক্রমণ করল? বিষাদ আর বিষাদে ছেয়ে গেল তার মন। পৃথিবী সম্পর্কে, পরিপার্শ্ব সম্পর্কে তীব্র অনীহা তাকে গ্রাস করল। সে অনীহার তীব্রতা এতটাই যে তার মনে হলো তিনি মরে যাবেন। ভোরের আকাশে এখন কমলা রং, অরুণাভায় স্নান পৃথিবী, ঘুম ভাঙছে পৃথিবীর, মন কেমন করে উঠল দেবাংশুর। অনেক অনেক দূর পর্যন্ত এখন তিনি দেখতে পারছেন, কত মানুষের ভিতর পর্যন্ত স্পষ্ট দেখতে পাচ্ছেন। গতকাল মৃত্যুর পর থেকে যে জানেন আর একটু বেলা বাড়লেই তার দেহটি ছিন্ন ভিন্ন করবে মর্গের ডাক্তার, ডোম, সকলে মিলে। সে দৃশ্য তাকে দেখতে হবে। জানেন, একটি আত্মহত্যার সঙ্গে জড়িয়ে থাকা নানা গুজব কলঙ্কিত করে একটি স্বেচ্ছা মৃত্যুকে, তা শেষ পর্যন্ত। অথচ একটি আত্মহত্যার প্রকৃত কারণ বোধহয় শেষ পর্যন্ত মৃত ব্যক্তিরও সম্পূর্ণ বোধের বাইরে। এতকাল পরে অমন বিষাদ ছেয়ে গেল কেন? মস্তিষ্কের কোনো প্রকোষ্ঠ হঠাৎই ঘুমিয়ে থাকা স্মৃতিকে আলো জেলে দিল। কেই বা দিল তা তো তার নিজেরও অজানা। অথচ মৃত্যুই শেষ পর্যন্ত সত্যি হলো। আরো একটু দুপুরের দিকে তার দেহ সর্বরথে চড়ে বাড়িতে এলো। দেখতে পাচ্ছেন তিনি তার অত যত্নের দেহটিকে, কি নিশ্চিন্তে নিদ্রিত চিরকালের জন্য। আর একটু পরে পঞ্চভূতে লীন হয়ে যাবেন তিনি। শুধু জীবন যেভাবে পরিচিত মহলের চর্চিত হয়েছেন, সেভাবে চর্চিত বা নিন্দিত হবেন আর লীন হয়ে যাওয়ার পরেও। শুধু তিনিই জানবেন বিষাদ কাকে বলে। শুধু জানতে পারলেন না বিষাদ কেন আসে। তো বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো আর একটি লাইক দিবেন ভালো লাগলে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, যাতে নতুন নতুন ভিডিও আমি আপনাদের মাঝে নিয়ে আসলে সবার আগে আপনি সেটা পেতে পারেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।